এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে মাধ্যমিক ক্যান্ডিডেটরা, কথা দিচ্ছি একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ধৈর্য নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিও দেখার সময় বইটা আর খাতাটা সঙ্গে নিয়ে বসতে হবে। চলচরিত চ্যাপ্টারে যাদের ভয় ভীতি আছে, কি পড়বো না পড়বো বুঝতে পারছো না, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। দেখো, চলতরিৎ চ্যাপ্টার একদম শুরু হচ্ছে দুটো আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল এবং বিকর্ষণ বল দিয়ে। পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেই জিনিসগুলোই নিয়ে কথা বলবো আজকে, বেশি ভ্যাট করবো না, ঠিক আছে? জাস্ট ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা হবে, ওকে? তো চলো দেখো, দুটো আধান, একটা Q1 আর একটা Q2, একটা Q1 আর একটা Q2, এদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করবে। স্যার আকর্ষণ বল কখন কাজ করবে? যদি দুটোই প্লাস হয় তাহলে হবে বিকর্ষণ, আর যদি দুটোই একটা প্লাস আর একটা মাইনাস হয় তাহলে সেটা হবে আকর্ষণ। যদি দুটোই প্লাস বা দুটোই মাইনাস তখন হবে বিকর্ষণ, আর যখন প্লাস মাইনাস তখন হবে আকর্ষণ। অপোজিট মানেই আকর্ষণ আর সেম মানেই বিকর্ষণ। আশা করি তোমরা বুঝে গেছো, আর বলতে হবে না। ওকে, নো প্রবলেম ভাই, নো প্রবলেম। চলো নেক্সট। আচ্ছা, তাহলে এই যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করছে, এই বলটা ডিপেন্ড করবে কার কার ওপর। আমি যদি বলের মানটাকে এফ ধরি, তাহলে বলছে এফ ভ্যারিজাস Q1 Q2 হবে। তার মানে Q1 Q2 এর গুণফলের মান যত বাড়বে বল তত বাড়বে। 2 নাম্বার, এফ ভ্যারিজাস 1/r² হবে। তার মানে দূরত্ব যত বাড়বে বল তত কমবে। দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়, গানেই আছে, ঠিক আছে? তাহলে এফ ভ্যারিজাস 1/r², একদম একদম। তাহলে এই দুটোকে আমি যখন মার্জ করিয়ে দেবো না, তখন হবে Q1 Q2/r²। তাহলে এফ ইকুয়ালস টু, এখানে কি লিখতে হবে? যৌগিক ভেদের সূত্র থেকে পাই, ঠিক আছে? পরে আসছি। তাহলে এখানে আমরা একটা ধ্রুবক নেব, কে Q1 Q2/r²। এইটা হচ্ছে কুলম্বের সূত্র। এই কেটা কি? সমানুপাতিক ধ্রুবক। এইবার তুমি বইয়ে চলে এসো, এই যে কুলম্বের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে পড়ে নেবে না। দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হলো, দেখো এফ ভ্যারিজাস Q1 Q2, গাণিতিক ব্যাখ্যাটা দেখে নাও। এফ ভ্যারিজাস 1/r² হয়েছে। যখন Q1 Q2 সঙ্গে সমানুপাতিক হচ্ছে তখন আর ধ্রুবক থাকবে, ঠিক? আর যখন আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে তখন Q1 Q2 ধ্রুবক থাকবে। তার মানে স্যার এই ফর্মুলাটা যখন লিখছি না, আমি একটা একটা করে যখন লিখছি, যে নেই সে ধ্রুবক। এখানে স্যার আর নেই, আর ধ্রুবক। এখানে স্যার Q1 Q2 নেই, Q1 Q2 ধ্রুবক, ব্যাস। আর যখন সবাইকে একসঙ্গে লিখছি তখন Q1 Q2 এবং আর পরিবর্তনশীল। তাহলে এফ ইকুয়াল টু কে Q1 Q2/r² হয়ে গেল। ওকে, নেক্সট পেজে যাই। চলে এসছি। কুলম্বের সূত্রের সাহায্যে সিজিএস পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা দাও। আচ্ছা তোমরা একটা কথা বলো, আমি এখানে লিখলাম এফ ইকুয়াল টু Q1 Q2/r²। হ্যাঁ স্যার, আই হ্যাভ নো প্রবলেম স্যার। আমি Q1কে লিখছি কিউ, আবার Q2কেও লিখছি কিউ। তাহলে সূত্রটা কি দাঁড়াবে? এফ ইজ ইকুয়ালস টু Q²। আচ্ছা, আর আরকে লিখলাম 1/1, ঠিক কি না বলো? এবার পরের লাইনে আমি যদি এফকে 1 লিখি, এফকে আমি, এফ তো ফোর্স, আর ফোর্সের মানে বলের সিজিএস একক ডাইন। এফকে আমি যদি 1 লিখি, তাহলে 1 ইকুয়াল টু Q²/1, তার মানে Q² ইকুয়াল টুও 1, ঠিক কি না? হ্যাঁ স্যার, Q² ইকুয়াল টুও 1। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে কিউ ইকুয়াল টু কী হবে? √1, আর রুট দিলে কি হয়ে যায়? প্লাস মাইনাস হয়ে যায়, +-1। পেলে তো? সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, একটু বুঝে নাও, এমনিই মুখস্থ হয়ে যাবে। তুমি 8টাকে কী নিলে? 1 নিলে, তাহলে 1 সেন্টিমিটার নেবে, কারণ সিজিএস আছে বলে, ঠিক কি না? এফটাকে তুমি 1/9 নিলে, তাহলে আমি সংজ্ঞাতে কি বলবো? যে যদি দুটি বিন্দু আধানকে, সমমানের দুটি বিন্দু আধানকে পারস্পরিক থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে যদি পারস্পরিক বল 1 কাজ করে, তাহলে ওই আধান দুটির প্রত্যেককে বলবো 1 কুলম, সরি 1 ESU, তাই না? কারণ আধানের সিজিএস একক হচ্ছে 1 ESU বা 1 স্ট্যাট কুলম। তাহলে আবারও বলে দিচ্ছি, দুটি বিন্দু আধানকে, সমমানের বিন্দু আধানকে পরস্পর থেকে 1 সেন্টিমিটার ব্যবধানে রাখলে যদি তারা একে অপরের ওপর 1 আকর্ষণ বল বা বিকর্ষণ বল প্রয়োগ করে, ঠিক আছে, বা তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি 1 হয়,
তাহলে ওই আধান দুটির প্রত্যেকটিকে বলবো 1 ESU, 1 ESU। ওকে, ক্লিয়ার আশা করি? ওকে, চলো নেক্সট নেক্সট নেক্সট। এই যে এখানে এসআই পদ্ধতিটা আছে। স্যার এসআই পদ্ধতিতে কি হবে? দেখো ভাই, এই যে আমরা লিখছি না F = K Q1 Q2 বাই R স্কোয়ার, সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে কে এর মান হয় 1। এটা কখন বললাম? স্যার সিজিএস পদ্ধতিতে বললেন, একটু আগেই আপনি নিলেন। আর এসআই পদ্ধতিতে এই কে এর মান কত হয় জানো? 9 × 10⁹। ঠিক আছে, ইন্টু আমি Q1 = Q2 = Q ধরে নিয়েছি, তাহলে Q × Q কত? Q স্কোয়ার। আর কত? আর এর জায়গায় আমি 1 মিটার বসালাম, R = 1 মিটার। ঠিক কিনা বলো? আচ্ছা তোমরাই বলো, এখন কি আর Q1 হবে? স্যার Q1 হবে যদি আপনি এইখানে 9 × 10⁹ বসিয়ে দেন, তাহলে 9 × 10⁹ × Q স্কোয়ার, তাহলে এটা কেটে গেল স্যার, তাহলে হয়ে গেল Q = +−1। তাহলে সংজ্ঞাতে কি বলবো? যদি দুটি বিন্দু আধানকে আর ব্যবধানে রাখলে ওদের মধ্যে ক্রিয়াশীল বল, এই যে শূন্যস্থানে সমপ্রকৃতির, এখানে দেওয়া আছে শূন্যস্থানে সমপ্রকৃতির ও সমমানের দুটি বিন্দু আধানকে 1 মিটার ব্যবধান থেকে যদি পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে প্রত্যেক আধানকে এসআইতে একক আধান বা 1 কুলম্ব বলা হয়। তাহলে ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলো। তাহলে দুটি সমমানের বিন্দু আধানকে পরস্পর থেকে 1 মিটার দূরে রাখলে যদি পারস্পরিক বিকর্ষণ বল 9 × 10⁹ নিউটন কাজ করে, তাহলে আধান দুটির প্রত্যেকটিকে আমরা বলবো 1 কুলম্ব। ব্যাস ক্লিয়ার? ক্লিয়ার, কারণ তখন তুমি সবাইকে 1 করে দিয়েছো, তাই না? একদম। তারপরে এইবার পড়ব বিভবের সংজ্ঞা। বিভবের সংজ্ঞা দেখো, তড়িৎ বিভব। একটা কথা বলি, মনে করো এখানে একটা আধান আছে, বুঝলেন? কিউ আধান। এবার এই কিউ আধান এখানে থাকার জন্য তুমি অন্য একটা আধানকে যখনই এখানে আনতে যাবে না, তখন এ কিন্তু ওকে বিকর্ষণ করবে, কারণ তুমি একটা পজিটিভ আধানকে এখানে আনতে চাইছো। কি করবে না, এই আধানটা কিন্তু এই আধানটাকে বিকর্ষণ করবে, আসতে দেবে না। এখানে আনতে গেলে তোমাকে বাইরে থেকে কাজ করতে হবে। যে কাজটা করছো সেইটাই হচ্ছে এই বিন্দুর বিভব। তাহলে কি বলবো? একক ধনাত্মক আধানকে, আবারও বলছি, একক ধনাত্মক আধান, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি লিখলাম একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে গেলে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই আমরা বলবো ওই বিন্দুর তড়িৎ বিভব হবে। এখানে পুরোটা সংজ্ঞাটা আমি লিখতে ভুলে গেছি, যাই হোক তার জন্য সরি। তোমরা লিখে নিতে পারো, বা তোমাদের কাছে বই আছে তো বইটা খুলে দেখে নাও না, আর লিখতে হবে না, ঠিক আছে? অত সময় নেই এখন আর। যে একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। তড়িৎ বিভব স্কেলার রাশি স্যার, তার মানে এর কোনো দিক নেই। বেশ ভালো কথা। বেশ, তারপরে যেটা ইম্পর্টেন্ট আমি একবারে সেখানে যাই। এই দেখো, এই লাইনটা করতে হবে, এসআইতে তড়িৎ বিভবের একক ভোল্ট, ঠিক আছে? আর সিজিএসে তড়িৎ বিভবের একক স্ট্যাট ভোল্ট। ব্যাস এইটুকু বললেই হবে। ওকে, নেক্সট। এইখানে তোমাকে বলবে যে এই যে ইএসইউ বিভব ও ভোল্ট এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। দেখো, বিভবের যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, এটা মনে রাখবে, W = Q × V। এটা মনে রাখবে, W = Q × V। কিউটা কি? যাকে তুমি নিয়ে আসছো ওই বিন্দুতে, যে আধানটাকে নিয়ে আসছো তার মান, ওকে? আর ভিটা কি? ওই বিন্দুর বিভব। তাহলে তুমি কৃতকার্য কত করলে? W = Q × V। ওকে, কেন স্যার? দেখো, তুমি সংজ্ঞাতে কি বলছো, এইখানে একটা Q0 চার্জ আছে, যার জন্য এইখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এবার যখন তুমি একক ধনাত্মক আধানকে নিয়ে আসছো এখানে, তাহলে কৃতকার্য যেটা করছো সেটাই বিভব। তাহলে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে গেলে যদি ভি কৃতকার্য করতে হয়, তাহলে কিউ আধানকে আনতে গেলে কত কৃতকার্য করতে হবে? Q × V। এইটাই হচ্ছে কৃতকার্য, মোট কৃতকার্য W। ক্লিয়ার? কি বললাম? ক্লিয়ার? সেই জন্য হয়ে যায় W = Q × V। যাকে বাদ দাও, তাহলে হলো যে W = Q × V। তাহলে V সমান কত? W/Q। ওকে স্যার, নো প্রবলেম। আচ্ছা, এই যে V সমান W/Q লিখছি, ডাব্লুর একক কি? স্যার ডাব্লুর একক জুল। আর কিউ এর একক কি? স্যার কিউ এর একক হচ্ছে কুলম্ব। তাহলে স্যার এর তো একটা সিজিএস এককও থাকবে,
তাহলে সিজিএস এককটাকে আমরা কি বলবো সেটা একবার দেখে নিই। আর্গ পার ইএসইউ আধান। এই জুল পার কুলমটাকে বলা হয় ভোল্ট, ঠিক আছে, ভি দিয়ে লেখা হয় ভোল্ট। আর এইটাকে বলা হয় স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব। ঠিক, এবার তোমাকে বলবে যে এই ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে রিলেশন বের করো, এইটা ইম্পর্টেন্ট। তাহলে কি করে বের করব একবার দেখে নিই। দেখো আমরা লিখছি যে 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল পার 1 কুলম। 1 জুল মানে হচ্ছে 10⁷ আর্গ, আর 1 কুলম মানে হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। তাহলে কত হলো দেখো, 10⁷ কেটে গেল, পড়ে থাকলো 10 স্কোয়ার, তাহলে 1/300 আর্গ পার ইএসইউ, তার মানেই স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব। ব্যাস বেরিয়ে গেল। দেখো এইটাই এখানে করা আছে, ভালো করে দেখে নাও, ঠিক আছে। তাহলে 1 ভোল্ট মানে 1/300 ইএসইউ বিভব, আর যদি উল্টোটা দেয় 1 ইএসইউ বিভব মানে 300 ভোল্ট। ব্যাস। নেক্সট দেখো বলছে তড়িৎচালক বল বাস্তবে কোনো বল নয়, এই সম্পর্কে তোমার ধারণা লেখো। তড়িৎচালক বল বাস্তবে কোনো বল নয়, এটি হলো প্রতি একক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে চালনা করার জন্য প্রয়োজনীয় শক্তি। তড়িৎ কোষ থেকে প্রাপ্ত শক্তিই হলো তড়িৎচালক বল। তাহলে এটা একটা ব্যাটারি, এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে, ঠিক আছে। এই ব্যাটারি থেকে একটা ধনাত্মক আধানকে আমি যে এইখান থেকে এইখানে নিয়ে আসছি তারের মধ্যে দিয়ে, তার জন্য যে শক্তির প্রয়োজন সেইটাই হচ্ছে ইএমএফ। ওকে, তাহলে ইএমএফ বাস্তবে কোনো বল নয়, তাই না, এটা এক ধরনের শক্তি। এসআইতে ইএমএফের এককের সংজ্ঞা কী? ভোল্ট বা জুল পার কুলম। ওকে, তোমাকে এইটা দিতে পারে 1 ভোল্ট তড়িৎচালক বল বলতে কী বোঝো? 1 কুলম ধনাত্মক আধানকে কোনো ব্যাটারির বা তড়িৎ কোষের মধ্যে নিম্ন বিভব থেকে, নিম্ন বিভব মানে ঋণাত্মক মেরু, উচ্চ বিভবে নিয়ে যেতে গেলে যদি 1 জুল কার্য করতে হয়, তবে ওই তড়িৎ কোষটির তড়িৎচালক বলের মান হয় 1 ভোল্ট। বোঝা গেল কি বললাম? যদি 1 কুলম কোনো ধনাত্মক আধানকে, আর উচ্চ বিভব মানেই কিন্তু ধনাত্মক মেরু, তাহলে 1 কুলম ধনাত্মক আধানকে তুমি এই দিক থেকে এই দিকে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কৃতকার্য করতে হবে, ঠিক আছে, সেইটাই হচ্ছে তড়িৎচালক বল। তাহলে যা তড়িৎচালক বল 1 ভোল্ট, তার মানে তুমি কি বলবে যে 1 কুলম ধনাত্মক আধানকে, হ্যাঁ, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে গেলে আমাকে 1 জুল কার্য করতে হবে। ব্যাস হয়ে গেল। নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে এই দেখো, একটি কোষের ইএমএফ 6 ভোল্ট বলতে কী বোঝো? দেখতেই পাচ্ছ মাধ্যমিক 2014-তে এসেছিল, কতটা ইম্পর্টেন্ট। 6 ভোল্ট বলতে বোঝায় 1 কুলম তড়িৎ আধানকে তড়িৎ কোষটির মধ্যে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে সরাতে 6 জুল কার্য সম্পাদন করতে হয়। ক্লিয়ার? 6 জুল কার্য সম্পাদন করতে হয়। নেক্সট, কোষের তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। দেখো, বর্তনীর কোনো অংশে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলে বলা যায় সেখানে তড়িৎচালক বল বর্তমান, আর বর্তনীর কোনো অংশে তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলে বলা যায় সেখানে বিভব প্রভেদ বর্তমান। যদি তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাহলে সেটা বলবো সেখানে বিভব প্রভেদ আছে, আর যদি অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে সেখানে বলবো তড়িৎচালক বল আছে। তড়িৎচালক বল হলো কারণ, আর বিভব প্রভেদ হচ্ছে তার ফল। তড়িৎচালক বলের মান বিভব প্রভেদের চেয়ে বেশি, ঠিক আছে, কিন্তু বিভব প্রভেদের মান তড়িৎচালক বলের চেয়ে কম। তড়িৎচালক বল মাপতে পোটেনশিওমিটার ব্যবহার করা হয়, আর বিভব প্রভেদ মাপতে ভোল্টমিটার। ব্যাস ভালো করে পড়ে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিক 2020-তে এসেছিল, 16-তে এসেছিল, দেখতেই পাচ্ছ রিপিট হয়েছে। ওকে, তারপরে দেখো এই রিলেটেড আমি একটা অঙ্ক নিয়েছি, কুলম্বের সূত্র রিলেটেড। বলছে দুটি বিন্দু আধানকে আর ব্যবধানে রাখলে, তাহলে দুটো বিন্দু আধান আগে নাও, আর ব্যবধানে রাখো, ঠিক আছে। এই একটা বিন্দু আধান, এই একটা বিন্দু আধান, আমি আর ব্যবধানে এদেরকে রেখে দিয়েছি, এইটা আর ব্যবধান। পারস্পরিক তাড়িতিক বল হয় এফ, পারস্পরিক তাড়িতিক বল হয় এফ। আচ্ছা, বলের রাশিমালা তো আমরা পড়েছি, এইটা Q1, এইটা Q2, তাহলে এফ ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। কে হচ্ছে ধ্রুবক। ব্যবধান কত হলে বলের মান F/2 হবে? ব্যবধান কত হলে, আমি জানি না ব্যবধান কত হলে, কিন্তু বলটা কত হবে F/2। তাহলে বলের মান যখন F/2 হবে
তখন এইটা কত হবে কে Q1 Q2 বাই, আমি আরটা চেঞ্জ হবে, আরটা জানি না আমি, তাহলে R1 স্কোয়ার করে দেবো। ক্লিয়ার? ক্লিয়ার? এই দুটোকে তুমি অনুপাত করে দাও, রেশিও করে দাও, দেখো এফ এফ কেটে যাবে। ঠিক আছে, তাহলে এফ এফ কেটে গেলে কি পড়ে থাকবে? তুমি যদি এই দুটোকে এরকম করে লিখে দাও F/F/2, এফ এফ কেটে গেল, তাহলে এই দিকটা কী হবে, কে কে কাটবে, Q1 Q2 কাটবে, তাহলে R1 স্কোয়ারটা উপরে যাবে আর আর স্কোয়ারটা কী হবে, নিচে আসবে। ঠিক কি না? তাহলে R1 স্কোয়ার সমান হয়ে যাবে দেখো 2R, 2R স্কোয়ার হবে, তাই না? তাহলে R1 ইকুয়াল টু কত হবে, √2R। ব্যাস হয়ে গেল। ওকে, তাহলে যদি এদের মধ্যে দূরত্ব √2R হয়, মানে আগের থেকে যদি √2 গুণ বেশি হয়, তাহলে বলের মান অর্ধেক হবে। নেক্সট দেখো, এটা একটা অঙ্ক দেওয়া আছে এখানে, বায়ুতে দুটি বিন্দু আধান 2 মিটার ব্যবধানে আছে। তুমি প্রথমেই পেয়ে গেলে R সমান 2 মিটার। একটি আধানের মান অপরটির দ্বিগুণ, তাহলে একটা যদি Q1 যদি Q হয়, তাহলে Q2 হবে 2Q। আধান দুটির পারস্পরিক বিকর্ষণ বল বলে দিয়েছে 7.2 ইন্টু এত নিউটন, তাহলে প্রতিটি আধানের মান কত? তাহলে তুমি তো জানো বাবা যে F ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কোয়ার। এসআই পদ্ধতিতে দিয়েছে, তার মানে একটা কনস্ট্যান্ট থাকবে কে। বেশ, এফের মান বসিয়ে দাও, এফের মানও ওরা বলে দিয়েছে 7.2 ইন্টু 10⁻10 সমান কে এর মান আমি জানি 9 ইন্টু 10⁻9। Q1 হচ্ছে গে Q আর Q2 হচ্ছে 2Q, তাহলে Q ইন্টু 2Q করলে কত হবে, 2Q স্কোয়ার বাই R স্কোয়ার। আর কত, আর বলে দিয়েছে 2, তাহলে 2 স্কোয়ার মানে একবারে হবে 4, লিখে দিলাম। দেখো 10⁻9 আর 10⁻10 শুধু পড়ে থাকছে 10। ওকে, আর কি কাটবে, এইদিকে আছে 9, দেখো আরও কাটবে, এই দিকে কেটে হবে দেখো 2 3 6, 1 7, 2 6 12 হবে, একটা 9 আছে, 9 4 36, কিন্তু 0.4 হবে, তাই না, কারণ দশমিক আছে একটা, হবে। বেশ, এখানে একটা 10 আছে, তাহলে 10 0.4 ইন্টু 10 হবে 4, তাহলে Q স্কোয়ার কত হলো 4 ইন্টু 4, এই 4-এর সঙ্গে নিচে 4টা গুণ হবে, তাহলে Q সমান কত হবে, Q সমান কিন্তু হয়ে যাবে +-4। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে Q1 আমি একটা Q পেয়ে গেলাম, তাহলে Q1 পেয়ে গেলাম কত, হয় +4 নইলে -4, আর এইটা কত, তাহলে +4 2 8 8, আর যদি মাইনাসে নাও তাহলে এটা হবে -4, এটা হবে -8 কুলম, অবশ্যই কুলম লিখতে হবে, সি দিতে হবে, সি, তাই না? একদম। দেখো ক্লিয়ার? নেক্সট চলে যাব, দেখো নেক্সট পেজ। ওহমের সূত্র বিবৃত করো। দেখো ভাই, ওহমের সূত্র খুব সহজ জিনিস। তুমি একটা তার নিয়েছো, ঠিক আছে, এটা রোধ আর, এই প্রান্তের বিভব হচ্ছে গিয়ে এ, এই প্রান্তের বিভব হচ্ছে বি। এখন তুমি মনে করো রোধকে চেনো না, পরে বলছি, ঠিক আছে। যখনই এই তারের সঙ্গে বা এই তারকে কোনো বিভব প্রভেদের মধ্যে যুক্ত করে দেবে, এইটা VA, এইটা VB, তার মানে একটা বিভব প্রভেদ আছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যাবে। যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে জল যায়, তেমনি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যায়, মাথায় রাখবে, ঠিক আছে। এই আই মানে কারেন্টটা বাড়বে যত বিভব প্রভেদ বাড়বে। যেমন জলের উচ্চতা বেশি হলে স্পিডও বাড়ে, বেশি জল সাঁই করে আসবে, সেরকম এখানেও তাই, বিভব প্রভেদ যত বাড়বে তত কিন্তু কারেন্ট বাড়বে। এটা 1 নাম্বার হলো। তাহলে যদি আমরা এইটা থেকে সমান চিহ্ন নিয়ে আসি, তাহলে একটা ধ্রুবক হয়, তোমরা জানো, একটা ধ্রুবক হয় তোমরা জানো, তাহলে সেই ধ্রুবকটা কত হবে জানো, VA মাইনাস VB বাই আর, তার মানে ধ্রুবকটা কত, ধ্রুবকটা হচ্ছে 1/r, এইটা হচ্ছে ধ্রুবক। এই আর রাশিটি কি বলা হয়, পরিবাহীর রোধ। তাহলে তুমি কি পেলে গো, VA মাইনাস VB ইকুয়াল টু তুমি পেয়ে গেলে IR, এই আরই হচ্ছে রোধ। এই VA মাইনাস VBকে আমি যদি V ধরে নিই, তাহলে হয়ে যাবে V ইকুয়াল টু IR, ব্যাস, V ইকুয়াল টু IR। দেখো ক্লিয়ার? একদম, এইটাই হচ্ছে ওহমের সূত্র, এইটাই হচ্ছে ওহমের সূত্র। এই আরকে বলা হয় রোধ। রোধ মানে কি জানো, রোধ মানে হচ্ছে বাধা, বাধা মানে কারেন্টকে যেতে কত বাধা দিচ্ছে, এইটাই হচ্ছে রোধ। ওকে, তারপরে পরিবাহী রোধ বলতে কি বোঝো, এই যে বলা আছে, যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে পরিবাহী রোধ বলে। দেখছো মাধ্যমিক 2015-তে এসেছিল। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। কোনো পরিবাহী দুই প্রান্তে ভি বিভব পার্থক্য সৃষ্টি করলে
যদি এর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ হয় তবে ওহমের সূত্র থেকে পাওয়া যায় ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। ঠিক, এটা আমরা পড়েও এসেছি। এই আর ধ্রুবকটি হলো পরিবাহীর রোধ, অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাতকে পরিবাহী রোধ বলে। তুমি যখন লিখছো তখন কি বলছো, আর সমান ভি বাই আই, তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাত একটা বাই আর একটা, তাই না, এই অনুপাত কি বলা হয়, রোধ। একদম একদম। নেক্সট দেখো, বলছে এসআইতে রোধের এককের সংজ্ঞা দাও। এসআইতে রোধের একক আগে জানতে হবে কি, ওহম। এই চিহ্নটাকে বলা হয় ওহম। তাহলে তুমিই বলো বাবা যে আর ইকুয়ালস টু আমরা কি পড়লাম এখনই, ভি বাই আই, ঠিক কি না বলো। ভি এর একক কি স্যার, ভি এর একক তো ভোল্ট, আর এর একক তো স্যার অ্যাম্পিয়ার, আমরা লিখি ভি বাই এ, ঠিক কি না বলো। ঠিক, আর এইটা কি আমরা কি নাম দিলাম, ওহম। বিজ্ঞানী ওহমের নাম অনুযায়ী এটাকে বলা হয়, এর এককটিকে বলা হয় ওহম, ঠিক কি না। তাহলে সংজ্ঞা তো আমি নিজেই বানাতে পারবো। 1 ওহম তার মানে কি 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। তাহলে পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয় তাহলে ওই পরিবাহী রোধকে 1 ওহম বলে। ব্যাস, ওহমের সূত্রের লেখচিত্র পড়ে রাখবে কোনো ধাতব পরিবাহীর জন্য। এই দেখেছো ভি যত বাড়ছে আই তত বাড়ছে, ঠিক আছে। লেখচিত্র অবশ্যই ভালো করে দেখে রাখবে একবার। দেখো, রোধের মাত্রীয় সংকেত বহুবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট এটা। দেখো, আর ইকুয়ালস টু ভি বাই আই, ঠিক। আচ্ছা তুমিই বলো, একটু আগেই বললে স্যার ডাব্লু ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, তাহলে স্যার ভি সমান কত, ডাব্লু বাই কিউ। তাহলে ভি এর জায়গায় আমি লিখে দিই না ডাব্লু বাই কিউ, আর আই তো এমনি আছে। ডাব্লুর মাত্রা ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, আর কিউ তো স্যার আই টি, আর আই আর একটাও আছে, তাহলে কি হবে এম এল স্কয়ার, হ্যাঁ, টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। ব্যাস, একবার যদি বুঝে নাও আর ভুলবে না, তাই না। তারপরে তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ কি, ভাইটাল কোশ্চেন। আভ্যন্তরীণ রোধ যেটা আমরা বলি সেটা কি। দেখো, বদ্ধ বর্তনীতে যখন কোনো তড়িৎ কোষ তড়িৎ প্রবাহ পাঠায় তখন তড়িৎ কোষের মধ্যে দিয়েও তড়িৎ প্রবাহ হয়। এই কোষের তড়িৎদ্বার দুটির মাঝে সক্রিয় তরল বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধার সৃষ্টি করে। কোষের মধ্যে এই বাধাই হলো আভ্যন্তরীণ রোধ। তার মানে মনে করো একটা কেমিক্যাল সেলে অ্যানোড আর ক্যাথোড আছে, ঠিক আছে। যখন এই কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় তখন এই তড়িৎ প্রবাহতেও কিন্তু কিছু বাধার সৃষ্টি হয়। কারা বাধা দেয় না, এখানে যে অ্যানায়ন থাকে ক্যাটায়ন থাকে সেইগুলো, তারপরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে গাঢ়ত্ব সেই গাঢ়ত্বের উপরও নির্ভর করে যে কতটা বাধাপ্রাপ্ত হচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার কি বললাম। তাহলে এই যে বাধা মানেই তো রোধ, তাহলে এর ভেতরে যখন কারেন্ট যাচ্ছে তখনও তো একটা বাধার সৃষ্টি হচ্ছে, আর সেই বাধাটাকেই কিন্তু বলা হয় আভ্যন্তরীণ রোধ। বলো ক্লিয়ার, ক্লিয়ার একদম। তারপরে দেখো, তাহলে কোষের আভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক স্থাপন করো। আচ্ছা তোমরা একটা কথা বলো ভাই, আভ্যন্তরীণ রোধ যদি আমি স্মল আর ধরি দিয়ে এই বর্তনীটাকে বানাই, দেখো আমি এখানে একটা বর্তনী বানাচ্ছি, হ্যাঁ, এটা মুছে দিলাম, ঠিক আছে। এইটা একটা বাইরের রোধ ধরে নাও, এখানে কোনো একটা লাইট কানেক্ট করা আছে, বাল্ব জ্বলছে, সেরকম কিছু একটা ধরো না, রোধ মানে তো তাই না, এই তো এই, ঠিক আছে। এইটা একটা বাইরের কোনো রোধ, আর এইটা ব্যাটারির তড়িৎচালক বল, ব্যাটারির তড়িৎচালক বল, এটা ব্যাটারি ই আর আভ্যন্তরীণ রোধ আর। এবার তোমরাই বলো এই দিক থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে, মোট রোধ কত, স্যার মোট রোধ আর প্লাস আর, কারণ এই রোধটাকেও তো আপনাকে ধরতে হবে, শ্রেণী সমবায়ে আছে দুটো রোধ, এটাকে আমরা দেখতে পাচ্ছি না, ব্যাটারির ভিতরে আছে, তাতে কি হয়েছে, রোধ তো রোধই না, ঠিক আছে। তো ওহমের সূত্র অনুযায়ী স্যার আই সমান মোট বিভব প্রভেদ বাই রোধ। এখানে মোট বিভব প্রভেদ সৃষ্টি করবে কে, তড়িৎচালক বলটা, ঠিক, আর নইলে শক্তি আসবে কোত্থেকে, তাহলে ই বাই আর প্লাস আর, ঠিক, কোনাকুনি গুণ করে দাও, তাহলে আই আর প্লাস আই আর ইকুয়াল টু ই, ঠিক কি না, একদম স্যার ঠিক। তাহলে স্যার আই আর ইকুয়াল টু স্যার ই মাইনাস আই আর, তাহলে যদি শুধু আর বের করতে বলে তাহলে ই মাইনাস আই আর বাই আর। ব্যাস দেখো এখানে করাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম
ঠিক আছে, তাহলে এটা কোষের আভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক। ওকে, নেক্সট ভাইটাল কোশ্চেন ভাই, একটি পরিবাহী তারের রোধ তারটির দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে? দেখতেই পাচ্ছ মাধ্যমিক 2014-তে কিন্তু এসেছিল কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে একটি পরিবাহী তারের রোধ তারটির দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে। দেখো চটপট দেখে নিই। মনে করো তার বাদ দাও, মনে করো একটা পাইপ দিয়ে জল যাচ্ছে, খুব ভালো করে বুঝবে, হ্যাঁ, এই পাইপটা দিয়ে জল যাচ্ছে, ঠিক আছে, এই পাইপটা দিয়ে জল যাচ্ছে, বেশ, এই পাইপটা যদি খুব বড় হয় তাহলে জল অনেক দূর পর্যন্ত যাবে, কিন্তু তার জন্য বাধাও বেশি পাবে। তাহলে লেন্থ যত বড় হবে বাধা তত বেশি হবে, ঠিক কিনা বলো? ঠিক। আবার যদি ক্ষেত্রফল বড় হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বড় হয়, তাহলে কিন্তু জল ইজিলি এই দিকে পাস করে যাবে, তাহলে বাধা কম হবে। তাহলে ক্ষেত্রফল যত বড় হবে তত বাধা কম হবে, ঠিক কিনা? জলের ক্ষেত্রে জিনিসটা বুঝলে, তেমনি রোদের ক্ষেত্রেও তাই। রোদের ক্ষেত্রে কি হয়, যত লেন্থ বাড়বে রোধ তত বাড়বে, আর যত ক্ষেত্রফল বাড়বে বাধা তত কমবে, বুঝলে? তাহলে এই দুটোকে আমি যদি মার্জ করে দিই, আর ভ্যারিজাজ L/A, তাহলে ইকুয়াল টু দিতে গেলে কি করতে হয়, একটা ধ্রুবক নিতে হয় স্যার, সেটাকে আমি নিলাম রো, তাহলে রো L/A, এই রোটাকেই বলা হয় রোধাঙ্ক। ওকে, রোটাকে বলা হয় রোধাঙ্ক। দেখো এখানে দেওয়া আছে, আশা করি কোনো অসুবিধা নাই। আর এই রোয়ের মান পরিবাহীর উপাদানের, আচ্ছা, রোয়ের মান পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, আর এই রোকে বলা হয় রোধাঙ্ক, ঠিক আছে, মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, আর উষ্ণতার উপরেও কিন্তু নির্ভর করে রোয়ের মান। তারপরে এই কি বলা হচ্ছে এখানে, একটি পরিবাহী তারের রোধ তারটির ব্যাসের ওপর কিভাবে নির্ভর করে? ব্যাসের ওপর দেখো, আচ্ছা, আমরা এই যে বললাম যে এখানে একটা পরিবাহী তার আছে, এই পরিবাহী তারটার ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে এর মধ্যে ইজিলি কারেন্ট যেতে পারবে, অর্থাৎ কি না, রোধ কম হবে, ক্ষেত্রফল বড় হলে রোধ কম হবে। ওকে স্যার, নো প্রবলেম। ওকে, তাহলে দেখো এইটা হচ্ছে ক্ষেত্রফল, এইটা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক? তাহলে আমি এটা বলতে পারি যে ক্ষেত্রফলটা কীরকম দেখতে, ক্ষেত্রফলটা হচ্ছে πr², এ, ঠিক কি না? ক্ষেত্রফলটা হচ্ছে A = πr², ঠিক, কারণ এটা একটা বৃত্ত, তো তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে এর ক্ষেত্রফল। ওকে স্যার, নো প্রবলেম। তাহলে আমরা জানি আর ভ্যারিজেস 1/A, তাহলে এর জায়গায় আমি কি লিখব না, আর ভ্যারিজেস πr², কিন্তু এখানে বলেছে ব্যাসের উপর কিভাবে নির্ভর করে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি আর ভ্যারিজেস 1/r², আর ভ্যারিজেস 1 ব্যাস যদি আমি ডি ধরি তাহলে d/2 তার স্কোয়ার, ঠিক কি না বলো? ঠিক, কারণ ব্যাস ইকুয়াল টু কি, ব্যাসার্ধ ইকুয়াল টু কি, ব্যাসার্ধ ইকুয়াল টু যে ব্যাস/2, আমি তাই লিখেছি, ঠিক, অর্থাৎ আর ভ্যারিজেস 1/d²/4, তার মানে হলো কি, তার মানে তো এটাই হলো না যে আর ভ্যারিজেস 1/d², তাহলে ব্যাসার্ধের, অর্থাৎ সরি, ব্যাসের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, ব্যাসের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, দেখো একদম দেওয়া আছে। ওকে, অর্থাৎ কি, তার যত মোটা হবে রোধ তত কম হবে। এই যে নেক্সট দেখো, নেক্সট কি বলা হচ্ছে, নেক্সট বলা হচ্ছে R1, R2 এবং R3 মানের তিনটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত, ঠিক এরকমভাবে তিনটে রোধ যুক্ত। ওকে, ঠিক, R1, R2, R3, VA, VB, VC, VD, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এইটাকে শ্রেণী সমবায় বলছি, তাই তো? শ্রেণী সমবায় মানে একটার পর একটা রোধ যুক্ত থাকবে। এই দিকে যদি কারেন্ট যায় তাহলে সবার মধ্যে দিয়েই তো আই কারেন্টই যাবে ভাই। ওকে, তাহলে আমি আই ইকুয়াল টু কী লিখতে পারি বলো তো, আই ইকুয়াল টু V/R, তাহলে VA - VB/R1। এখান থেকে আমি VA - VB কী লিখতে পারি, VA - VB কী লিখতে পারি, IR1। ঠিক, সেকেন্ডটার জন্য কি লিখতে পারি, VB - VC = IR2। কোনো সময় কিন্তু এটা উল্টো করে VC - VB লিখবে না, কারণ কারেন্ট এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার মানে এইটা উচ্চ বিভব আর এইটা নিম্ন বিভব, সবসময় উচ্চ থেকে নিম্ন বিয়োগ করতে হয়, ঠিক? তাহলে এইটাকে আমি 1 নম্বর সমীকরণ দেবো, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দেবো, আর 3 নম্বরে কী লিখবো, VC - VD = IR3, এইটা হচ্ছে গিয়ে 3 নম্বর সমীকরণ। তাহলে 1 +
2 প্লাস 3 করে দাও। দেখো সবাই কেটে কুটে পালাবে, দেখবে। দেখো দেখো ভিএ কাটবে, এই যে ভিএ কাটবে না, ভিএ থাকবে, ভিবি কাটবে, সবাইকে যদি যোগ করে দাও, ভিসি কাটবে। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো? তুমি যখন বাঁ দিকে সবাইকে যোগ করে দেবে, ভিসি সবাই কেটে যাবে, পড়ে থাকবে কে? ভিএ মাইনাস ভিডি, আর এই দিকে আই কমন এসে পড়ে থাকবে R1 প্লাস R2 প্লাস R3। বলো ক্লিয়ার কিনা? আশা করি এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নাই। এই যে এখানে আছে, দেখতেই পাচ্ছ। এইবার দেখো, আমি যদি এই 3টে রোধের পরিবর্তে আমি একটা মাত্র রোধ কানেক্ট করি, এই 3টে রোধের পরিবর্তে আমি যদি একটা মাত্র রোধ নিই, ঠিক আছে, আর কারেন্ট যদি সেই একই কারেন্ট যায়, তাহলে আমি তার ক্ষেত্রে কি লিখতে পারি? তখন লিখতে পারি যে স্যার ভিএ মাইনাস ভিডি ইকুয়াল টু IRS। স্যার আরএসটা আবার কি? আরএসটা হচ্ছে তুল্য রোধ। এবার এই সমীকরণটাকে তুমি নাম দাও 4। এই 4 নম্বর সমীকরণ, এটাকে 5 নাম্বার দাও, 5, আর এইটাকে দাও 4। এই 4 আর 5 তুলনা করো তো, দেখো 4 আর 5 তুমি তুলনা করে কি পাবে? এই দিকটা মিলে গেল, আই মিলে গেল, এই দিকটা মিলে গেল, আই মিলে গেল, তাহলে RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। ব্যাস হয়ে গেল, আবার কি? ব্যাস চলো নেক্সট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, সমান্তরাল শ্রেণী সমবায়ে তুল্যরোধ বের করতে কিন্তু দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট। সমান্তরাল সমবায়ে তুল্যরোধ। এবার সমান্তরাল সমবায় দেখো, এটা এখানে নেওয়া নেই, আমি দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সমান্তরাল সমবায় মানে হচ্ছে এই রোধগুলোর একটা প্রান্ত একদিকে যুক্ত থাকবে, অপর প্রান্ত কিন্তু আর একদিকে যুক্ত থাকবে, ঠিক আছে? ঠিক এরকম হবে, অপর প্রান্ত আর একদিকে যুক্ত থাকবে। বেশ ভালো কথা, নো প্রবলেম। এইটা হচ্ছে গিয়ে R1, এইটা হচ্ছে গিয়ে R2, এইটা হচ্ছে গিয়ে R3, এইটা VA আর এইটা VB। দেখো সবার এক প্রান্ত কিন্তু একটা জায়গাতেই আছে, অন্য প্রান্তগুলোও আবার সবাই একটা জায়গাতেই আছে। ওকে, নো প্রবলেম স্যার, নো প্রবলেম। এই দিকে মনে করো আই কারেন্ট আসছিল, এই দিকে কত যাবে? I1, এই দিকে কত যাবে? I2, এই দিকে কত যাবে? I3। তাহলে এখন আমি I1 ইকুয়াল টু কী লিখব? I1 ইকুয়াল টু লিখব VA মাইনাস VB বাই R1। I2 ইকুয়াল টু লিখব VA মাইনাস VB বাই R2। আর I3 ইকুয়াল টু লিখব VA মাইনাস VB বাই R3। একদম স্যার, একদম স্যার, একদম স্যার, নো প্রবলেম স্যার। এবার আমি I সমান সমান I1 প্লাস I2 প্লাস I3 করে দিলাম। তুমি যখন এই তিনটেকে যোগ করবে না, দেখো সবার কাছ থেকে VA মাইনাস VB কমন পাবে, পেলে? ঠিক আছে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 চলে এলো। এইবার আমি যদি তুল্য বর্তনী গঠন করি, তার মানে এই তিনটে রেজিস্ট্যান্সকে আমি তুলে দেবো, দিয়ে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব। একদম, এটাকে আমি নাম দিলাম RP। কারেন্ট সেই, এই দিকটা কিন্তু বিভব আছে VA, এই দিকটা আছে VB, কারেন্ট কিন্তু সেই একই কারেন্টই যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো বাবা? I ইজ ইকুয়ালস টু VA মাইনাস VB বাই RP। এনি প্রবলেম? নো প্রবলেম স্যার, নো প্রবলেম স্যার। আমি এইখানটা নাম দিলাম এই ইকুয়েশনটাকে, আচ্ছা এইগুলোকে তোমরা 1, 2, 3 দিতেই পারো। আমি এইখানটা দিলাম 1 নাম্বার ইকুয়েশন, আর এটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 ও 2 তুলনা করো, আমি এই জায়গাটায় লিখছি, এরপরে 1 ও 2 তোমরা তুলনা করো, দেখো সব মিলে যাচ্ছে। দেখো এই দেখো আই মিলে গেছে, আই মিলে গেছে, VA মাইনাস VE মিলে গেছে, VA মাইনাস VE মিলে গেছে। তাহলে RP, তাহলে তুমি কি পেলে? 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। বলো ক্লিয়ার? আই থিঙ্ক কোনো অসুবিধা নেই। ওকে ওকে, তারপর দেখো নেক্সট নেক্সট কী বলছে দেখো এটা। আচ্ছা এবার আমি তোমাকে একটা কথা বলি, তাহলে বুঝে গেলে যে যখন যদি দুটো রোধ থাকে, মনে করো এইটা R1, তোমাকে কোনো অঙ্ক দেওয়া হলো, দুটো রোধ আছে, এইটা R2, একটা R1 আর একটা R2, ঠিক আছে? তো সেক্ষেত্রে দাঁড়াও, ছবিটা ঠিকঠাক আঁকা হয়নি। ঠিক আছে, এবার দেখো সেক্ষেত্রে তুল্য রোধ কত হবে? তুমি কি লিখবে? 1/R ইকুয়াল টু তুল্য রোধ 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। তাহলে লস আগু কত হবে? R1 R2, আর উপরে কত হবে? R2 প্লাস R1। তাহলে R ইকুয়াল টু কী হবে? উল্টে যাবে, R1 R2 বাই R1 প্লাস R2। বলো ক্লিয়ার কিনা? হবে, ঠিক। তাহলে যদি দুটো রোধ থাকে, সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে পারো। কোন ফর্মুলাটা? না R1 R2 বাই R1 প্লাস
R2। তুল্য রোধ বের করে দিতে বললে যেন 1/R বের করে ছেড়ে দিও না, এই Rটাকে বের করে দিতে হবে শেষে, কিন্তু শেষ লাইনটা উল্টে দিতে হবে। আর যদি তুমি ডাইরেক্ট বের করতে চাও দুটো রোধের ক্ষেত্রে, তাহলে ডাইরেক্ট R সমান এটা লেখা যাবে, R1R2/R1 প্লাস R2। ওকে, চলো দুটো অঙ্ক করা যাক। দেখো কি বলছে, এটা ওহমের সূত্র দিয়ে অঙ্কগুলো আছে, এটা ইজি অঙ্ক। এরপরে একটা ম্যাথসের ভিডিও আসবে, মানে এই চ্যাপ্টারেরই কিছু অঙ্কের ভিডিও আসবে, ওইটা একবার দেখে নিও। একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 5 ভোল্ট এবং রোধ 10 ওহম, প্রবাহ মাত্রা কত? তার মানে তোমার কাছে জানতে চেয়েছে আই, তাহলে আই ইকুয়াল টু তুমি ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দাও, V/R। তাহলে ভি কত? 5, আর কত? 10, তাহলে 5 2 10, তার মানে হাফ অ্যাম্পিয়ার, অর্থাৎ 0.5 অ্যাম্পিয়ার হয়ে গেল। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, কোনো পরিবাহী দুই প্রান্তে 10 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে, বিভব পার্থক্য মানেই মাথায় সঙ্গে সঙ্গে আমার ক্লিক করবে যে স্যার এটা ভি বলতে চাইছে, তাই না? ঠিক আছে, 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহ মানেই মাথায় ক্লিক করবে স্যার এটা আই বলতে চাইছে। কি বলতে চাইছে স্যার? আই বলতে চাইছে। আই কত বলেছে? 0.1 অ্যাম্পিয়ার। পরিবাহীর রোধ কত? পরিবাহীর রোধ কত? দেখো এই রকম অঙ্ক দিলেই কিন্তু ফর্মুলা আমার একটাই, ভি ইজ ইকুয়াল টু IR। তাহলে রোধ মানে আর বার করতে চেয়েছে, তাহলে আর ইকুয়াল টু V/I। ভি কত? 10, আই কত? 0.1, তাহলে কত হবে? 100 ওহম। ব্যাস হয়ে গেল, 100 ওহম। ওকে, নেক্সট কোশ্চেন যাই। দেখো এই ধরনের কোশ্চেনও কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট। বলছে সমদৈর্ঘ্যের দুটি তার এ ও বি একই পদার্থ দিয়ে তৈরি, কেন বলেছে জানো? একই পদার্থ দিয়ে তৈরি কেন বলেছে জানো? কারণ ওরা বলে দিল তোমাকে এই কথাটার মধ্যে যে ρ1 ইকুয়াল টু ρ2, দুটো তারেরই রোধাঙ্ক একই, রোধাঙ্ক একই, একই পদার্থ দিয়ে তৈরি, এই কথাটার মধ্যেই ঢুকে আছে যে রোধাঙ্ক একই। ওকে, এ তারটির ব্যাসার্ধ, এই এ তারটির ব্যাসার্ধ বি তারটির ব্যাসার্ধের দ্বিগুণ। সমদৈর্ঘ্য মানে কি? সমদৈর্ঘ্য মানেও কিন্তু আবার আরেকটা কথা বলে দিচ্ছে ওরা, যে L1 ইকুয়াল টু L2, এটাও বলে দিয়েছে, খুব ভালো কথা। ব্যাসার্ধ দ্বিগুণ, তার মানে R1 ইকুয়াল টু, এক মিনিট, বলেছে এ তারটির ব্যাসার্ধ বি তারের ব্যাসার্ধের দ্বিগুণ। বেশ, তাহলে এ তারের ব্যাসার্ধকে আমি R1 ধরছি, আর বি তারের ব্যাসার্ধকে আমি R2 ধরছি, তাহলে R1 ইকুয়াল টু 2R2। হ্যাঁ স্যার, ক্লিয়ার, সবগুলোই স্যার ক্লিয়ার। ওকে, নো প্রবলেম স্যার। তাহলে তার দুটির রোধের অনুপাত কত? তার দুটির রোধের অনুপাত কত? দেখো তোমরা বইয়ের মতো করতে চাইলে সেরকমও করতে পারো, যেটা এখানে করা আছে। দেখো দুটোই বলে দিচ্ছি, নো প্রবলেম। দেখো কি বলছে, মনে করি উভয় তারের দৈর্ঘ্য L, ঠিক আছে, মানে L1 ইকুয়াল টু L2। তারের ব্যাসার্ধ R হলে, যদি বি তারের ব্যাসার্ধ R হয়, তাহলে এ তারের ব্যাসার্ধ কত? 2R। নো প্রবলেম স্যার। তাহলে এ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ইকুয়াল টু πr²। ঠিক, এখানেও কোনো সমস্যা নেই, কারণ তোমাদেরকে আমি বলেই দিয়েছি একটু আগেই যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কেমন হবে? বৃত্তের ক্ষেত্রফল, তাহলে πr², নো প্রবলেম। ঠিক আছে, উভয় তারের উপাদানের রোধাঙ্ক রো হলে এ তারের রোধ R1 ইকুয়াল টু ρL/A। এ তারের যেটা রোধ R1 ইকুয়াল টু ρL/A। আবার বি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কত হবে? পাই ইন্টু 2R²। তাহলে তাই যদি হয়, তাহলে R2 কত হবে বলো দেখিনি? R2 কত হবে বলো দেখি? ρL/A তো হবেই, আমি মানছি। এইটা যদি A1 হয়, তাহলে এইটা A2 হবে। ভালো করে বুঝবে এই জিনিসটা, এইটা যদি A1 হয়, তাহলে এটা কত হবে? R2টা A2। আমি এবার R2টা একটুখানি ক্যালকুলেশন করে দেখাই। ρL/পাই ইন্টু 2R², ঠিক কিনা বলো? 2R²। আর R1 কত হবে? ρL/πr²। একবারে ব্যাসার্ধের টার্মে নিয়ে চলে এলাম। তাহলে এইবার তুমি এক কাজ করো, R1/R2 করে দাও, কত হচ্ছে দেখো। এইবার তুমি R1/R2 করে দাও, দেখো। তাহলে আমি যদি R1/R2 করি, কি দাঁড়াচ্ছে? ρL/πr², ρL/পাই ইন্টু 4R²। রোএল পাই কেটে গেল, R² কেটে গেল, ঠিক কি না? তাহলে 4:1, 4:1, ব্যাস হয়ে গেল, 4:1 হয়ে গেল উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার একদম। দেখো কোনো অসুবিধা? তো চলো এগিয়ে যাওয়া যাক, যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাবে। 2023-এ কিন্তু কোশ্চেনটা এসেছিল। তারপরে দেখো, কার্য শক্তি ধারণা থেকে জুলের সূত্রটি প্রতিষ্ঠা করো। এটা একবার দেখে রাখো, আমি এখান থেকে বলে দিচ্ছি এটা, ঠিক আছে? এটা একটু জুম করে দিই। এই দেখো জুলের সূত্র কি বলছে, যে এটা দেখতেই পাচ্ছ একটা ইলেকট্রিক্যাল সার্কিট, ঠিক আছে? এইটা ব্যাটারি, এইটা হচ্ছে রোধ, ঠিক?
বেশ, তাহলে এ থেকে বিতে কারেন্ট যাচ্ছে। আমরা জানি ডাব্লু সমান কিউ ইন্টু ভি, এটা আমরা কিন্তু আগেও পড়েছি ভাই, ডাব্লু সমান কিউ ইন্টু ভি। আচ্ছা, কিউ এর জায়গায় আমি আই টি আনতে পারি, ঠিক আছে, কারেন্ট ইন্টু সময় আনতে পারি, ঠিক আছে, ইন্টু ভি, তাহলে কি দাঁড়িয়ে গেল ভি আই টি। আশা করি এটা কোনো অসুবিধা নেই, না স্যার কোনো অসুবিধা নেই, ওকে। আবার আমরা এটা জানি ভি ইকুয়াল টু আই আর ইন্টু আইটি, তাহলে আই স্কোয়ার আর টি, দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার কোনো অসুবিধা নেই। তাহলে যদি আই কারেন্ট ধরে এর মধ্যে দিয়ে, সরি টি সময় ধরে যদি এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যায়, আই কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সেখানে কৃতকার্য সম্পাদন হবে আই স্কোয়ার আর টি, ঠিক। তার মানে ওখানে তাপ শক্তি উৎপন্ন হবে। এবার আমরা জানি তড়িৎ কোষ দ্বারা কৃতকার্যই তাপ শক্তিতে রূপান্তরিত হয়। উৎপন্ন তাপ এইচ হলে তাপ ও কার্যের তুল্যাঙ্ক থেকে পাই, দেখো যে তাপটা উৎপন্ন হবে সেটা যদি এইচ হয় তাহলে এইচ ভ্যারিজাজ ডাব্লু হয়, বা এটাকে ঘুরিয়েও লেখা যেতে পারে ডাব্লু ভ্যারিজাজ এইচ হয়। তাহলে ডাব্লু ইকুয়াল টু জে এইচ, এই জেকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ঠিক। এবার আমরা ডাব্লু তো পেয়ে গিয়েছি, তাহলে এইচ ইকুয়াল টু কী হবে দেখে নাও, তাহলে এইচ ইকুয়াল টু কী হবে ডাব্লু বাই জে, ঠিক। তুমি ডাব্লু তো পেয়ে গিয়েছো ভাই, বসিয়ে দাও আই স্কোয়ার আর টি বাই জে, ব্যাস এইটাই হলো উৎপন্ন তাপের মান। এই জে এর একটা মান আছে, এই জে এর মান হচ্ছে দেখো 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এইচ কত হলো না, এইচ হয়ে যাবে কিন্তু আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি, আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি, এইটাই হচ্ছে তাপ সংক্রান্ত জুলের সূত্র হবে, ওকে। যখন তুমি এই এইচের মানটা, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিও, অনেকেই বুঝতে পারে না, আই স্কোয়ার আর টি বাই 4.2 নেবে, তখন এইটা হবে ক্যালোরি। আর যখন তুমি জুলে বের করতে চাইবে না, তখন তুমি এইচ ইকুয়াল টু ডাইরেক্ট আই স্কোয়ার আর টি করে দেবে, তাহলেই হবে, তখন জুলে বেরিয়ে যাবে। আর যখন বাই 4.2 করবে তখন এটা ক্যালোরিতে বেরোবে, ওকে ওকে। তারপরে দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো, খুব ইম্পর্টেন্ট ভাই। দেখো 3টে সূত্র আছে, একটা হচ্ছে প্রবাহ মাত্রার সূত্র, কোনো পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তার মানে এইটা মনে করো কোনো একটা রোধ, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, টি সময় ধরে আই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। যদি সময় এবং রোধ স্থির থাকে তাহলে এইচ ভ্যারিজাস হবে আই স্কোয়ার। 2 নাম্বার রোধের সূত্র, যদি তড়িৎ প্রবাহের সময় এবং প্রবাহ মাত্রা স্থির থাকে তাহলে এইচ ভ্যারিজাস হবে আর। আর যদি রোধ এবং প্রবাহ মাত্রা স্থির থাকে, মানে রোধ এবং প্রবাহ মাত্রা যদি স্থির থাকে, তাহলে যত বেশি সময় পেরিয়ে যাবে তত বেশি তাপ উৎপন্ন হবে, এইটা হচ্ছে ফর্মুলা, ঠিক। তাহলে আমি যদি যৌগিক ভেদের সূত্র ইউজ করি তাহলে এইচ ভ্যারিজাস আই স্কোয়ার আর টি, যখন আই আর টি সবাই পরিবর্তনশীল, তাই না, পরিবর্তনশীল, বলো ক্লিয়ার। তাহলে আমরা ফাইনালি এই ফর্মুলাটা পেয়ে গেলাম, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। কারণ তোমরা জানো এই সাইন থেকে, এই সমানুপাতিক চিহ্ন থেকে আমি যখন ইকুয়াল আনবো তখন আমাকে যে মানে একটা কনস্ট্যান্ট আনতে হবে, সমানুপাতিক ধ্রুবক, ব্যাস হবে, ওকে। নেক্সট তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় এমন দুটি যন্ত্রের নাম লেখো। তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় এমন দুটি যন্ত্র যাদের আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়, সেগুলি হলো বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক হিটার, মনে রাখবে, ওকে। ফিউজ কি? ইলেকট্রিক ফিউজ হলো এক টিন ও সিসার সংকর ধাতু, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। কিসের সংকর ধাতু? টিন ও সিসার, মানে টিন আর সিসা মিশিয়ে ফিউজ ওয়্যার তৈরি করা হয়। টিন 25% এবং সিসা 75%। এর গলনাঙ্ক খুবই কম। একটি চীনামাটি বা প্লাস্টিকের হোল্ডারের সাথে তারটি যুক্ত করে বৈদ্যুতিক লাইনের সঙ্গে লাগানো হয়, ওকে। ইলেকট্রিক ফিউজকে বৈদ্যুতিক লাইনের লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এইটা বহুবার পরীক্ষায় এসছে যে ফিউজ তারকে কোন ওয়্যারের সাথে যুক্ত করা হয়, লাইভ ওয়্যারের সঙ্গে। ফিউজ তার একটি নির্দিষ্ট মানের বেশি তড়িৎ প্রবাহ বহন করতে পারে না। কোনো কারণে বৈদ্যুতিক লাইনে তড়িৎ প্রবাহ
এই নির্দিষ্ট মানের থেকে হঠাৎ বেড়ে গেলে তারটি গলে গিয়ে বর্তনী বিচ্ছিন্ন করে। ব্যাস ক্লিয়ার। তাহলে এইখানে মনে করো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এইখানে ফিউজ লাগানো আছে, ঠিক আছে, আর এইখানে কোনো একটা হিটার আছে বা কোনো একটা বাল্ব আছে। এবার এর মধ্যে দিয়ে পারমিসিবল কারেন্ট মনে করো 5 অ্যাম্পিয়ার, তার মানে 5 অ্যাম্পিয়ারের বেশি যদি কারেন্ট যায় তাহলে ফিউজের যে তারটা থাকে না ফিউজে, ওই ফিউজের তারটা গলে যাবে, আর গলে গেলেই এই কারেন্টটা কী হবে, এইখানে যে কারেন্টটা সেটা কিন্তু কেটে যাবে, তাই না? এইখানে কিন্তু এই কারেন্টের তারটা তখন বিচ্ছিন্ন হয়ে যাবে এখান থেকে, তাই আর কারেন্ট যাবে না। তার ফলে কী হবে, তার ফলে সুবিধা কী হবে, এই যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটা কিন্তু রক্ষা পাবে, এই যন্ত্রটাতে কোনো ক্ষতি হবে না। এই তো ক্লিয়ার। তাহলে দেখো ফিউজ তার কীভাবে কাজ করে সেইটা কিন্তু এখানে লেখা আছে, কার্যনীতি এখানে লেখা আছে, এইটুকু লিখলেই হবে। ওকে, ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো। একটু আগেই আমরা পড়ে ফেলেছি। ফিউজ তার টিন ও সিসার সংকর ধাতু দিয়ে তৈরি হয়। ফিউজ তারের রোধ উচ্চ হয় এবং উপাদানের গলনাঙ্ক কম হয়। স্যার গলনাঙ্ক কম কেন হয়? আমি বারবার টিউশনে পড়ানোর সময়ও আমার স্টুডেন্টদেরকে বারবার এই কথাটা বলেছি যে গলনাঙ্ক কেন কম হয়। গলনাঙ্ক যদি বেশি হয় তাহলে ও তো বিচ্ছিন্নই হবে না, না, আর বিচ্ছিন্ন যদি না হয়, যদি না গলে যায়, তাহলে তো হাই ভোল্টেজ কারেন্ট বাড়ির ভেতরেও চলে আসবে, বাড়ির যন্ত্রপাতিগুলোকেও তো পুড়িয়ে দেবে, তাহলে লাভ কী হবে, তাই না? তাই গলনাঙ্ক কম হয় এবং রোধাঙ্ক বেশি হয়, যাতে বর্তনীতে অতিরিক্ত প্রবাহ হলে তারটি গলে গিয়ে বর্তনী ছিন্ন করতে পারে। 15 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কী বোঝো? ভাইটাল কোয়েশ্চেন ভাই, এটা 15 অ্যাম্পিয়ারের জায়গায় 5 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ারও দিতে পারে। ঠিক দেখো, 15 অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় ওই ফিউজ তারে তড়িৎ প্রবাহ 15 অ্যাম্পিয়ার অপেক্ষা বেশি হলে তারটি উত্তপ্ত হয়ে গলে যাবে এবং বর্তনীকে বিচ্ছিন্ন করে দেবে। এর ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ফিউজ তারটির মধ্যে দিয়ে লাইনে সর্বাধিক 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হতে পারবে। ওকে, 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হতে পারবে। তার মানে কি, মানে 15 অ্যাম্পিয়ার ফিউজ বলতে এটাই বোঝায় যে ওর মধ্যে দিয়ে যদি 15 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যায় তাহলে কিন্তু তারটি গলে গিয়ে বর্তনীকে বিচ্ছিন্ন করে দেবে। ওকে ওকে নেক্সট, কোনো বৈদ্যুতিক বাতির রেটিং 220 ভোল্ট 100 ওয়াট বলতে কী বোঝো? 220 ভোল্ট 100 ওয়াট বলতে কী বোঝো? কোনো বৈদ্যুতিক বাতির রেটিং 220 ভোল্ট 100 ওয়াট অর্থে বোঝায় যে ওই বাতির দুই প্রান্তে বিভব প্রভেদ 220 ভোল্ট হলে বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে। আমি দোকান থেকে একটা বাল্ব কিনে এনেছি, ঠিক আছে, তো এই বাল্বটাকে আমি যখন বাড়িতে কানেক্ট করব তখন আমাকে অবশ্যই দেখে নিতে হবে না যে ওর রেটিং কত। যদি 220 ভোল্ট রেটিং থাকে তার মানে বলা হচ্ছে যে 220 ভোল্টের অ্যাক্রসে তুমি যখন এটাকে কানেক্ট করবে, যখন এখানে তুমি এটাকে 220 ভোল্টে কানেক্ট করবে, ঠিক আছে, কোনো একটা তড়িৎ উৎসের সঙ্গে, কোনো একটা তড়িৎ উৎসের সঙ্গে তুমি যখন এটাকে 220 ভোল্টে কানেক্ট করবে, ঠিক আছে, তখন কিন্তু এ সব থেকে বেশি জোরে ভালোভাবে জ্বলবে। রেটিং বলতে এটাই বোঝায়, ঠিক আছে। আর যখন এই 220 ভোল্টে এই বাল্বটি জ্বলবে তখন এর শক্তি ব্যয় হবে, মানে এর যে ক্ষমতা হবে সেই ক্ষমতা হবে 100 ওয়াট, অর্থাৎ 1 সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। 1 সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। বিভব প্রভেদ 220 ভোল্টের কম হলে এটি কম উজ্জ্বলভাবে জ্বলবে এবং বিভব প্রভেদ 220 ভোল্টের বেশি হলে বাতিটি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বা পুড়ে যেতে পারে। খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিক 2016তে এটা এসেছিল, তাই মনে রাখবে, বুঝে নিলে আর মুখস্থ করার দরকার কিন্তু এগুলো পড়ে না। ওকে, সিএফএল ও এলইডি এর পূর্ণ রূপগুলি লেখো। দেখো, সিএফএল এর পূর্ণ রূপ হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, আর এলইডির পূর্ণ রূপ লাইট এমিটিং ডায়োড। অবশ্যই এই দুটো ভালো করে দেখে রাখবে, অবশ্যই এই দুটো ভালো করে দেখে রাখবে। আর এই জায়গাটা একবার পড়ে রাখতে পারো যে সিএফএল এর থেকে আমরা এলইডিকে কেন বেশি প্রাধান্য দিচ্ছি। অবশ্যই তড়িৎ শক্তি কম ব্যয় হয় এলইডিতে, আর সিএফএল এ তড়িৎ শক্তি বেশি ব্যয় হয়। আর একটা কারণ কি না, এলইডি কিন্তু অনেক দিন পর্যন্ত টিকে যায় সিএফএল এর থেকে। ওকে, নেক্সট দেখো, ভাস্বর বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো। ভাস্বর বাতির চেয়ে এলইডি বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো। দেখো, মাধ্যমিক 2023-এ এসেছিল। ভাস্বর বাতির চেয়ে এলইডি বাতি বেশি শক্তি সাশ্রয়কারী। ভাস্বর বাতিতে ব্যয়িত তড়িৎ শক্তি প্রায় 2% এবং এলইডিতে ব্যয়িত তড়িৎ শক্তির প্রায় 4% থেকে 18% দৃশ্যমান আলো উৎপন্ন করে। তার মানে কি জানো, মানে ভাস্বর বাতি মানে যে আগে যে বাল্বগুলো জ্বলতো 100 ওয়াট 200 ওয়াটের বাল্বগুলো, সেইগুলোতে না
সেইগুলোতে অধিকাংশটাই তাপ শক্তি রূপে ব্যয় হয়ে যেত, আর আমরা আলো পেতাম 2%, কিন্তু এলইডিতে আমরা আলো পাই 18%। তাহলে কোনটা বেশি ভালো? অবশ্যই এলইডি। ভাস্বর বাতির চেয়ে এলইডির জীবনকাল বেশি, মানে অনেক বেশি দিন টিকে যায়। ভাস্বর বাতির জীবনকাল যেখানে 1000 ঘন্টা, এলইডির জীবনকাল প্রায় 3000 ঘন্টা। ওকে, নেক্সট দেখো, ভাস্বর বাতির চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা। দেখো, আমরা যদি ভাস্বর বাতির চেয়ে সিএফএল ব্যবহার করি সেখানেও লাভ। কেন? দেখো, ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল এর সুবিধা হচ্ছে ভাস্বর বাতির চেয়ে সিএফএল বেশি শক্তি সাশ্রয়কারী, মানে বিল কম ওঠে। ভাস্বর বাতি ব্যয়িত তড়িৎ শক্তি 2%, সিএফএল ব্যয়িত তড়িৎ শক্তি 7% থেকে 9% দৃশ্যমান আলো উৎপন্ন করে। সব থেকে ভালো তো এলইডি, 18% আলো উৎপন্ন করছে। আর সিএফএলও কিন্তু খারাপ নয়, এটাও কিন্তু 7 থেকে 9% আলো উৎপন্ন করছে। ভাস্বর বাতির থেকে তো ভালো। ভাস্বর বাতির চেয়ে সিএফএল এর জীবনকাল বেশি, অনেক বেশি দিন থেকে। ভাস্বর বাতির জীবনকাল যেখানে 1000 ঘন্টা, সিএফএল এর 10,000 ঘন্টা। ব্যাস, একবার পড়ে নিলেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। ওকে, দেখো আজকের ভিডিওটা আমাদের এতটাই ছিল। দেখো, মোটামুটি চলতড়িৎ কভার করে দিয়েছি, বাকি কিন্তু এক জায়গায় আছে, সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। ওইটা আমি একটা ছোট্ট 15-20 মিনিটের ভিডিও করে আপলোড করে দিচ্ছি। ওকে, তো এখন আপাতত এটা একবার দেখে নিও। যাদের ভালো করে হয়ে আছে 2x স্পিডে দিয়ে দাও, ভিডিও দেখে নাও। এরপরেই অঙ্কের ভিডিও আসছে, এই চ্যাপ্টারেরই অঙ্ক। ওকে, চলো ভালো করে পড়াশোনা করো।